আসসালামু আলাইকুম। আমি আবরার। আমি আজকে একটা প্রজেক্টের আপডেট নিয়ে ভিডিওটা করা অ্যাকচুয়ালি। এখানে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি একটা ড্রোন। এই ড্রোনের যে প্রজেক্টটা এটা বেসিক্যালি এক অটোনমি রিসার্চ করছি আমরা। এই প্রজেক্টটা আমাদের রুয়েটেড ট্রিপলি ডিপার্টমেন্টের মাসুদ রানা স্যারের। আমরা রিসার্চ স্টুডেন্ট হিসাবে এখানে কাজ করতেছি। সো এই অটোনমি রিসার্চের ক্ষেত্রে বেশ কিছু কাজ করা হয়েছে। সেই কাজের আপডেটের ক্ষেত্রে আমি যখন যাওয়ার আগে আমি জাস্ট একটা বেসিক ওভারভিউ দিতে যাচ্ছি যে আমাদের কোন কোন ফিল্ডে রিসার্চ করা হচ্ছে। সো ফার্স্ট যে ব্যাপারটা সেটা হলো অটোনমি ড্রোনের ক্ষেত্রে। অটোনমি জিনিসটা কি সেটা যদি আমরা বুঝতে চাই, অটোনমির দুইটা স্টেপ আছে ড্রোনের ক্ষেত্রে। ফার্স্ট স্টেপটা হলো আমাদের এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, আর সেকেন্ড স্টেপটা হলো ন্যাভিগেশন। এখন এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস অ্যান্ড ন্যাভিগেশন এর থ্রুতে আমরা যেই গোল অ্যাচিভ করতে যাচ্ছি সেটা হলো যে জিপিএস ডিনাইড সিচুয়েশন, ইন্টারনেট ডিনাইড সিচুয়েশন, এগুলো ছাড়াও কোনো ডিজাস্টারাস সিচুয়েশন, প্রাকৃতিক দুর্যোগ, আর্থকুয়েক, এই ধরনের সিচুয়েশনগুলোতে যাতে অটোনোমাস ন্যাভিগেশনের থ্রুতে বা অটোনোমাস অপারেশনের থ্রুতে হিউম্যান ইন্টারভেনশন ছাড়া আমরা ড্রোনকে অপারেট করতে পারি। অ্যান্ড এই অপারেশনের জন্য কোন কোন সিনারিওস ক্রিয়েট হতে পারে, কোন কোন টেকনোলজি ইউজ করা লাগতে পারে, সেই বিষয়টা নিয়ে আমাদের মেইনলি রিসার্চ। এখন যদি ফার্স্ট ফেজটা বলি, ফার্স্ট ফেজে আমরা এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসটা নিয়ে একটু ডিসকাস করব অ্যান্ড আমাদের কী ফাইন্ডিংস এখান থেকে সেটা নিয়ে। এখন এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের ফার্স্ট বোঝা দরকার যে একটা এনভায়রনমেন্টে দুই ধরনের অবজেক্টকে আমরা ক্লাসিফাই করছি। একটা হলো ডাইনামিক অবজেক্ট, একটা স্ট্যাটিক অবজেক্ট। এখন ডাইনামিক অবজেক্টগুলো কোনগুলো? ডাইনামিক অবজেক্টগুলো যেগুলোর মুভমেন্ট ড্রোনের প্রিডিক্ট করাটা একটু টাফ, ক্রিটিক্যাল। আর স্ট্যাটিক অবজেক্ট যেগুলোর মুভমেন্ট প্রেডিক্ট করাটা ইজিয়ার। সো সেক্ষেত্রে আমাদের যেই ইন্টেলিজেন্ট ডিটেকশন প্রসেসটা, সেই ডিটেকশন প্রসেসের ক্ষেত্রে আমরা অবজেক্ট সেগমেন্টেশন ইউজ করছি। সো অবজেক্ট সেগমেন্টেশন বেসিক্যালি ইউজুয়াল অবজেক্ট ডিটেকশনের বদলে, ইউজুয়াল অবজেক্ট ডিটেকশনে তো ফুল একটা রেক্ট্যাঙ্গেল করে, বাট অবজেক্ট সেগমেন্টেশনের ক্ষেত্রে ওই অবজেক্টটা এক্স্যাক্টলি কোন এরিয়া বরাবর আছে সেটা নিয়েও ডিসকাস করা হয় বা সেটা নিয়েও দেখানো হয়। সো আমি যদি এখন একটু শো করি, এই যে ড্রোনের ক্যামেরাটা থেকে আমি দেখাচ্ছি এখানে। সো আমি অবস্ট্যাকল ডিটেকশন, তো ক্যামেরা ফিডটা এই ড্রোনের থেকে আসছে। সো দেখা যাচ্ছে যে হিউম্যান একটা সেগমেন্টেশন হচ্ছে। আমি যদি মোবাইল ফোনটাকে সামনে নেই, মোবাইল ফোনটাকে একটা ডিফারেন্ট কালারে সেগমেন্ট করতেছে। সো এই অবজেক্ট সেগমেন্টেশনটা ড্রোন ন্যাভিগেশনের ক্ষেত্রে অবস্ট্যাকল ক্লাসিফিকেশন অ্যান্ড অবস্ট্যাকল ডিটেকশনের ক্ষেত্রে বেশ ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা রাখে। সো এই পার্টটা গেল অবস্ট্যাকল ডিটেকশনের ক্ষেত্রে। এখন আমরা আসি অবস্ট্যাকল ডিটেকশন তো হলো, বাট অবস্ট্যাকল ডিটেক্ট করলেই হচ্ছে না। এটা জাস্ট একটা সিম্পল ক্যামেরা। অবস্ট্যাকল প্লাস আশেপাশে এনভায়রনমেন্টাল যে সারফেসগুলো আছে সেই সারফেসগুলো ড্রোন থেকে কত দূরে, সেটা কি স্পেশালি ড্রোনের জন্য থ্রেটেনিং কিনা, বা সেটা অ্যাভয়েড করতে হবে কিনা, বা কীভাবে অ্যাভয়েড করতে হবে, সেটার জন্য আমাদের একটা পারসেপশন দরকার, যেটা হলো ডেপথ মেজারমেন্ট বা ডেপথ পারসেপশন। এখন ডেপথ পারসেপশনটা আমরা বেশ রিগুলার স্টাডি করেছি। সেক্ষেত্রে আমাদের বেশ কিছু মেথোডোলজি আছে। ফার্স্ট মেথোডোলজি মনোকুলার ডেপথ এস্টিমেশন। মনোকুলার ডেপথ এস্টিমেশনের মিনিংটা হলো যে জাস্ট একটা ক্যামেরা থেকে মেশিন লার্নিংয়ের থ্রুতে ডেপথ এস্টিমেট করার ট্রাই করা। সো আমি একটা ডেমনস্ট্রেশন দিচ্ছি ডেপথ এস্টিমেশনের। লেফট সাইডে একটা ইউজুয়াল ইমেজ আর রাইট সাইডে একটা ডেপথ ম্যাপ। আমি যদি একটু দেখাই, আমার ক্যামেরা ওর হলো একটু পিছনে আছে। আমি যদি একটু আমার হাতটা ক্যামেরার সামনে নিয়ে আসি,
ইউ ক্যান সি যে আমার হাতটা বেশি ব্রাইটার। ও এইভাবে করে ক্লাসিফাই করতে পারে যে কোনটা কত দূরে আছে, প্লাস বেশ খানিকটা অ্যাকিউরেসির সাথে, আমি বলবো না খুবই অ্যাকিউরেট, মিডাস মডেল বা এই ধরনের মনোকুলার ডেপথ মেজারিং মডেলগুলো খুব বেশি অ্যাকিউরেট হয় না, বাট টু আ সার্টেন এক্সটেন্ট ও মেজার করতে পারে যে ওর এনভায়রনমেন্টটা কিরকম আছে, কোন অবজেক্টটা কত দূরে আছে। ওকে, সো এখানে এটা গেল আমাদের ফার্স্ট অ্যাপ্রোচটা। এখন সেকেন্ড অ্যাপ্রোচটা কি? সেকেন্ড অ্যাপ্রোচটা হলো আমরা মানুষ বা অন্যান্য প্রাণীরা যেভাবে করে ডেপথকে পারসিভ করি, আমাদের চোখ দুইটা, আমরা দুইটা চোখ দিয়ে একটু ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ থেকে দেখতে পারি। এই যে দুইটা ক্যামেরার যে সেট আপটা আছে, এই সেট আপটা ওই জিনিসটাকে এমুলেট করে, যেটাকে আমরা বলি স্টেরিও ভিশন। ওকে, সো স্টেরিও ভিশনের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় যে আমরা স্টেরিও জিওমেট্রি ইউজ করে দুইটা ইমেজের ভিতরে কতটুকু গ্যাপ আছে বা কত ডিস্টর্টেড অবস্থায় আছে সেটার থেকে আমরা ট্রায়াঙ্গুলেট করে মেজার করতে পারি যে আমার এনভায়রনমেন্টে কোন পয়েন্টটা ক্যামেরা থেকে কত দূরে আছে। সেক্ষেত্রে আমাদের কাজ করা হয়েছে, সেই কাজটা যদি আমি একটু শো করি, এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ক্যামেরার দুইটা শো, বাম পাশের উপরে বাম পাশেরটা এটা হলো ডেপথ ম্যাপ, ডেপথ ম্যাপ, আর ডান সাইডেরটা হলো ডিসপ্যারিটি ম্যাপ। সো ডিসপ্যারিটি ম্যাপ থেকে আমরা ডেপথ ম্যাপ করতে পারি, এটা নিয়ে খুবই কম্প্রিহেন্সিভ রিসার্চ করা হয়েছে। আর এটা হলো যে নিচের যেটা দেখা যাচ্ছে, এটা হলো সেই রেজাল্টটা ডেপথ ম্যাপের অ্যান্ড এই স্টেরিও ক্যামেরা থেকে যে ডেপথ ম্যাপটা জেনারেট হচ্ছে, এটা অলমোস্ট মানে একটা সার্টেন স্টেট পর্যন্ত, মানে একদম মাঝামাঝি যে পজিশন আছে, মাঝামাঝি পজিশনে অলমোস্ট সেন্টিমিটার স্কেলে অ্যাকিউরেট, বাট যতটা কর্নারে আসতে থাকে তত অ্যাকিউরেসি লো হতে থাকে। সো এটাও খুব বেশি সুইটেবল বলে আমাদের কাছে মনে হয় নাই, টাইম অফ ফ্লাইট ক্যামেরার মতো অতটা অ্যাকিউরেসি দিতে পারে না। ওকে, এখন ডেপথ মেজারমেন্টের ক্ষেত্রে আমরা এই দুইটা টেকনোলজি নিয়ে কাজ করছি অ্যান্ড টেস্টিং করা হয়েছে। এগুলো একটু প্রসেসিং পাওয়ার হেভি, স্পেশালি যদি আমি স্টেরিও ম্যাচিংয়ের যে অ্যালগোরিদমগুলো আছে, স্টেরিও ম্যাচিংয়ের অ্যালগোরিদমগুলো সিকুয়েন্সিয়াল হয়, এগুলোতে আমরা 1 থেকে 2 FPS এর আশেপাশে পাচ্ছিলাম রাসবেরি পাইতে। বাট আমরা যদি কোনোভাবে একটা জিপিইউ অ্যাক্সিলারেশন ইউজ করতে পারি, প্যারালাল প্রসেসিং ইউজ করতে পারি, স্পেশালি মেশিন লার্নিংগুলো যেভাবে করে ইউজ করে, যেহেতু স্টেরিও ম্যাচিং অ্যালগোরিদমটা কোনো মেশিন লার্নিং অ্যালগোরিদম না, এটা ফর কমপ্লিটলি একটা জেনারেল জিওমেট্রিক অ্যালগোরিদম। সো এটা হয়তো কিছুটা অ্যাক্সিলারেট করা যাইতে পারে, বাট এটা লো রেঞ্জে বা কাছাকাছি রেঞ্জে বেশ ভালো একটা রেজাল্ট দেয়। ওকে, সো ডেপথ পারসেপশনের ক্ষেত্রে ব্যাপারটা গেল এই পর্যন্ত গেল। এখন ডেপথ পারসেপশনের সাথে সাথে আমাদের ড্রোনের কিছু টাস্ক থাকতে পারে, যেমন কোনো একটা মুভিং অবজেক্টকে ট্র্যাক করতে হতে পারে, সেটা নিয়েও আমরা কাজ করেছি। সো সেটা একটা ডেমনস্ট্রেশন আমি দিই এখানে। সো এই ভিডিওতে দেখা যাচ্ছে যে কোন একটা কারকে এই একটা ড্রোন ট্র্যাক করতেছে। সো আমাদের নিজেদের যে ট্র্যাকিং অ্যালগোরিদমটা আছে, আমরা এই ভিডিওর উপরে ওই ট্র্যাকিং অ্যালগোরিদমটাকে টেস্ট করেছি। সোফার ট্র্যাকিং অ্যাকুরেসি মোটামুটি বলা যায়, বাট এখানে ডেভেলপমেন্টের জায়গা আছে আসলে। ওকে, অ্যান্ড নেক্সট বিষয়টা যে আমরা যেহেতু এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, ট্র্যাকিং, ডিটেকশন এগুলো সেপারেটলি করতে পারছি, এখন আমাদের এর পরের স্টেপটা হলো ন্যাভিগেশন। ন্যাভিগেশনের ক্ষেত্রে আমাদের ডাইনামিক অবস্ট্যাকল অ্যাভয়েডেন্স, স্ট্যাটিক অবস্ট্যাকল অ্যাভয়েডেন্স, এই দুটো সিচুয়েশনই আছে। বাট ড্রোন যেই মুভমেন্টে চলে তাতে আমাদের অ্যাকচুয়ালি ডাইনামিক অবজেক্ট অ্যাভয়েডেন্সটার দিকেই বেশি ফোকাস করতে হয়েছে। আমরা RRT স্টার, RRT LQR, RRT A স্টার A এই ধরনের বিভিন্ন অ্যালগোরিদম টেস্ট করছি, অ্যান্ড আলটিমেটলি আমাদের সব থেকে সুইটেবল, মানে ডাইনামিক এনভায়রনমেন্টের জন্য সব থেকে সুইটেবল রেজাল্টটা আমরা পেয়েছি A স্টার অ্যালগোরিদমে। সেটার একটা ডেমো আমি এখন একটু দেখাচ্ছি। এখানে এটা হলো সোর্স, এটা হলো ডেস্টিনেশন। সো সোর্স থেকে ডেস্টিনেশন যাওয়ার রাস্তায় ওর একটা অবস্ট্যাকল আছে।
সো ওই অবস্ট্যাকলটা ডাইনামিক্যালি ওকে জায়গায় ডিসিশন নিয়ে ওটা অ্যাভয়েড করে ওকে ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। এখানে ম্যাটপ্লটলিবের কিছু সীমাবদ্ধতার কারণে মনে হচ্ছে যে এটা অবস্ট্যাকলের ভিতর দিয়ে যাচ্ছে, বাট আমি যদি একটু জুম করে ট্রাই করি, আমি একটু জুম করে দেখাই যে অবস্ট্যাকল যে পয়েন্টগুলো আছে, ও অবস্ট্যাকলের যে পয়েন্টগুলো আছে এই অবস্ট্যাকলের পয়েন্টগুলোকে সাকসেসফুলি অ্যাভয়েড করছে, অ্যাভয়েড করে ও হলো ওর ডেস্টিনেশনে পৌঁছাইছে। এই যে যদি দেখানো যায় এখানে, এই যে অ্যাভয়েডেন্সের রেজাল্টটা এরকম। আর ওর পাথ প্ল্যানিংটা মোরলেস ডাইনামিক। এই যে সো এই গেল। এখন আরেকটা ওভারভিউ দিই যে ওভারঅল এইগুলো নিয়ে রিসার্চ করা হয়েছে। এখন আমাদের ড্রোনটা চলে কিভাবে। ড্রোনটা আমরা পিক্সহকের একটা ফ্লাইট কন্ট্রোলার আছে, বাট আমরা কোনো ধরনের রিসিভার ট্রান্সমিটার এই ধরনের কোনো কিছু দিয়ে আমরা চালাচ্ছি না। এখানে একটা রাসবেরি পাই আছে, ড্রোনে যদি দেখতে পারেন রাসবেরি পাই আছে, রাসবেরি পাইয়ের সাথে ক্যামেরা আছে। সো আমাদের ইয়েটা হলো যে রাসবেরি পাইয়ের সাথে পিক্সহকের যেই সিরিয়াল প্রোটোকলটা আছে, যেটা ম্যাভলিঙ্ক বা ম্যাভলিঙ্ক মেসেজ যেগুলো আছে, সো ম্যাভলিঙ্ক মেসেজেসের থ্রুতে আমরা ন্যাভিগেশন কমান্ডগুলো রাসবেরি পাই থেকে পিক্সহকে পাঠাই, সেটার থ্রুতে রোবটটা চলে, মানে ড্রোনটা ফ্লাই করে। সো এখন আমি জাস্ট দেখাবো যে আমাদের ফার্স্ট ফ্লাইটটা কীরকম ছিল। এটা কমপ্লিটলি এর থ্রুতে আমরা করেছি। এটা আমাদের ড্রোনের প্রোগ্রামেটিক ফার্স্ট ফ্লাইট। ওয়েল, সো আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রোন ন্যাভিগেশন অ্যান্ড অটোনমির ক্ষেত্রে যে ধরনের কাজগুলো হওয়া দরকার, যে ধরনের জিনিসগুলো অ্যাচিভ করা দরকার, সেপারেটলি আমরা পার্শিয়ালি বা কিছু ক্ষেত্রে কমপ্লিটলি অ্যাচিভ করেছি। কিন্তু প্রবলেম যে বিষয়টা সেটা হলো সব জিনিসগুলোকে একসাথে যদি আমরা ইন্টিগ্রেট করতে যাই, রাসবেরি পাই বা এই জাতীয় যেই সিঙ্গেল বোর্ড কম্পিউটার আছে, সেই ধরনের সিঙ্গেল বোর্ড কম্পিউটারগুলো আসলে এই ধরনের ফুল সব স্ট্যাক একসাথে করলে প্রেশারটা নিতে পারবে না। এগুলোর প্রসেসিং পাওয়ার কম, এগুলোর গ্রাফিক্স কার্ড বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট কম বা কম পাওয়ারফুল। সেক্ষেত্রে তো আমাদের নেক্সট প্ল্যান যদি আমি বলি, আমাদের নেক্সট প্ল্যানটা হলো যে আমাদের একটু বেটার প্রসেসর দরকার। বেটার প্রসেসর দরকার বলতে আমরা জেটসন ওরিং বা ওই ধরনের মেশিন লার্নিং স্পেশালাইজড যেই বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলোতে আমরা শিফট হতে চাই। তারপরে ক্যামেরাটা এখন একটা আইআর মনোকুলার ক্যামেরা আছে, এটা ডেপথ মেজারিং ক্যাপাসিটি নাই। ডেপথ মেজার করার জন্য একটা মেশিন লার্নিং মডেল চালাতে হয় এখানে, যেটা এর পুরো খুবই ভারী একটা প্রেশার। সেক্ষেত্রে আমার সাজেশন হলো আমরা ইন্টেল রিয়াল সেন্স বা এই জাতীয় যে টাইম অফ ফ্লাইট ক্যামেরা, টাইম অফ ফ্লাইট প্লাস সাথে স্টেরিও ক্যামেরা, ওইখানে ইনবিল্ট প্রসেসর থাকে। সো ওই ধরনের ক্যামেরাগুলো একটু রিসার্চ করা দরকার, ওই ধরনের ক্যামেরা আমাদের দরকার। প্লাস সাথে আরও মানে ফ্লাইট টেস্ট আমরা খুব বেশি কমফোর্টেবলি করতে পারতেছি না, যেহেতু আমাদের প্রোগ্রামেটিক থ্রুতে ড্রোনটাকে উড়াতে হয়। সো অনেক রিস্কস ইনভলভ। অলরেডি আমরা বেশ কয়েকটা ব্লেড ভাঙা গেছে, বেশ কয়েকটা কম্পোনেন্ট নতুন করে কেনা লাগছে। এই সীমিত ফান্ডিংয়ে আসলে এই ধরনের রিস্কি ন্যাভিগেশন অ্যান্ড এভরিথিং করা আসলে পসিবল না। থ্যাংক ইউ।